আজকে তোমাদের দুইটা মেয়ের গল্প বলবো, যারা কিনা একজন অচেনা ছেলেকে ভরসা করে তার সাথে করে বাড়িতে চলে যায়। আর ছেলেটির বাড়িতে যাওয়ার পর মেয়ে দুটি বুঝতে পারে তারা আসলে কিডন্যাপ হয়ে গিয়েছে। এরপর তাদের একটা ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয় আর খুব বাজেভাবে অত্যাচার করে তাদেরকে ধর্ষণ করা হয়। মেয়েগুলো কি এই নরঘাতকের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছিল? আর কি দোষী বা ছিল মেয়েদের, জানবো আজকের গল্পে। শুরু করছি ডেন্ডি বিয়ের নতুন আরেকটি গল্প নিয়ে। তো গল্প শুরু হয় দুজন পুলিশ অফিসারকে দেখিয়ে, যারা গাড়ি করে একজন ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল, যার নাম ক্রু। কিছু দূর তারা এগিয়ে যাওয়ার পর রেল ক্রসিং পায়, আর যার জন্য গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই পাশ থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মেরে দেয়, যার ফলে দুজন পুলিশই গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এরপর দেখা যায় সেই গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসে, যাদের মধ্যে একজনের নাম সেডি, আরেকজনের নাম ফ্রান্সিস। মানে হলো তারা ইচ্ছে করে ক্রুকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেবার জন্য গাড়িটি ধাক্কা মেরেছিল। ক্রু তেমন একটা আঘাত পায় না, তবে ছেড়ি ছিল তারই গার্লফ্রেন্ড। এরপর সে একজন পুলিশ অফিসারকে গুলি মেরে দেয়। অপর পাশে আরেকজন পুলিশ অফিসার তখন বেঁচে ছিল। ক্রু তার কাছে আসে আর তার মেয়ের ছবি সামনে ধরে সিট বেল্ট দিয়ে তাকেও মেরে ফেলে। এরপর সিন কাট হয় আর একটা পরিবারকে দেখানো হয়, যাদের মধ্যে বাবা হলো জন, সে ছিল পেশায় একজন ডাক্তার, তার স্ত্রীর নাম অ্যামা, আর তাদের মেয়ের নাম ম্যারি। ম্যারি ছিল একজন ভালো সাঁতারু। মা মেয়েকে খুব ভালোবাসতো, সে সবসময় মেয়ের সফলতা কামনা করত। একদিন তারা ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেকটা দূরে একটা গেস্ট হাউসে আসে। সবাই যে যার মতো নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়। ম্যারি তার ভাইকে ভীষণ মিস করছিল, কেননা তার ভাই গেস্ট হাউসে আসার পর পানিতে ডুবে মারা গিয়েছিল। আর কিছু সময় পর ম্যারি আমাকে বলে এখানে তার একটা বন্ধু আছে যার নাম পেইজ, সে তার সাথে দেখা করতে যাবে। প্রথমে অ্যামা বারণ করে, কিন্তু জন এসে গাড়ির চাবি দেয় আর সাথে কিছু টাকাও দেয়। এরপর ম্যারি পেইজের সাথে দেখা করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পেইজ আসলে একটা দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত। পেইজ অনেকদিন পর ম্যারিকে দেখে ভীষণ খুশি হয়। তখন দোকানে একটা ছেলে কাস্টমার আসে। ছেলেটার বয়স কম ছিল, যার নাম জাস্টিন। সে একটা সিগারেটের প্যাকেট চায়। পেইজ বলে, কিন্তু তোমাকে দেখে প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে না, তুমি তোমার আইডি কার্ডটা দেখাও। কিন্তু জাস্টিন আইডি কার্ড দেখাতে পারে না। আসলে কিছু দেশে এখনো 18 বছরের নিচে সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। পেইজ তাই জাস্টিনকে বলে, আমি তোমার কাছে সিগারেট বিক্রি করব না। কিন্তু জাস্টিন বলে, তুমি যদি আমাকে একটা সিগারেটের প্যাকেট দাও, তবে আমি তোমাদের আমার হোটেল রুমে নিয়ে যাব, আর আমার কাছে ধূমপান করার পাশাপাশি তোমরা যে কোনো নেশাদ্রব্য সেবন করতে পারবে। আর পেইজ ছিল ঘোর নেশাখোর। সে জাস্টিনের এমন প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ম্যারিকে সাথে করে পেইজ হোটেলে পৌঁছে যায়। পেইজ ম্যারিকে গাড়িতেই বসতে বলে আর সে জাস্টিনের সাথে রুমে চলে যায়। ম্যারি অনেকক্ষণ পেইজের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। তাই ভাবে পেইজের আবার কোনো বিপদ হলো না তো, তাই সেই গাড়ি থেকে বেরিয়ে রুমে চলে যায় আর গিয়ে দেখে পেইজ জাস্টিনের সাথে ধূমপান করছে। ম্যারি বলে, আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু পেইজ বলে, তুমি আমাদের সাথে কিছু সময় ধূমপান করো, দেখবে ভালো লাগবে। প্রথমে না করলেও পরই ম্যারি ধূমপান করতে শুরু করে। তখনই তার মা অ্যামা তাকে কল দেয়, বলে রাত হবার আগে ঘরে ফিরে এসো। কিন্তু ম্যারি বলে, চিন্তার কোনো কারণ নেই মা, অনেকদিন পর আমার ছোটবেলার বন্ধুকে পেয়েছি, আজকে রাত আমি পেজের সাথেই থাকবো। এরপর তিনজন ধূমপান করতে করতে গল্প করতে শুরু করে। বোঝা যায় পেজ আর ম্যারি জাস্টিনের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু সময় পর ক্রু তার গার্লফ্রেন্ড আর ফ্রান্সিস রুমে চলে আসে। আসলে ক্রু ছিল জাস্টিনের বাবা। জাস্টিন খুব ভালো করে জানতো তার বাবা খুব একটা সুবিধাজনক মানুষ ছিলেন না। জাস্টিন তাই ঘাবড়ে যায়, কিন্তু ক্রু বলে, বাহ, এত এত সুন্দরী তোমার বন্ধু আছে, তোমার এই বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে না? তাই জাস্টিন পেইজ আর ম্যারির সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। তখনই ক্রু জাস্টিনকে একটা ঘুষি মেরে দেয় আর বলে, তুমি জানো না আমাদের এখানে কোনো বাহিরে মানুষ আসা নিষেধ, কেননা আমাদের ছবি পত্রিকার একদম টপ লিস্টে রয়েছে, যেখানে আমাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আর তুমি কিনা রুমে মেয়েদের সাথে পোস্টি নষ্টি করছো। এসব শুনে ম্যারি বলে, দেখুন আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই যে আপনাদের কথা কাউকে বলে দেব। কিন্তু ক্রু বলে, তোমরা যেহেতু জেনে গিয়েছো আমরা এখানে গা ঢাকা দিয়ে আছি, এজন্য আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তখনই পেজ ঘাবড়ে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর পুলিশকে কল দেওয়ার চেষ্টা করে, আর বাথরুমের জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিছু সময় পর ফ্রান্সিস দরজা ভেঙে ফেলে আর ভেতরে ঢুকে পড়ে, আর পেজের মাথা জোরে মেঝেতে ধাক্কা দিতে শুরু করে, ফলে পেজ সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ম্যারির কাছে এসে জোর করে তার ফোন ভেঙে ফেলে। এরপর পেজ আর ম্যারিকে গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে জাস্টিনও ছিল। সে পেজ আর ম্যারিকে বাঁচাতে চাইছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। ফ্রান্সিস পেজের শরীরে বিভিন্ন জায়গায় বাজেভাবে হাত দিতে শুরু করে।
তখনই একটা পুলিশের গাড়ি তাদের পাশ দিয়ে চলে যেতে শুরু করে। তাই সেডি মেরির মুখ চেপে ধরে যেন শব্দ করতে না পারে। কিছু দূর যাবার পর গাড়ি মেইন রোড থেকে জঙ্গলের পথে নিয়ে যেতে থাকে। ম্যারি লক্ষ্য করলে বুঝতে পারে এই শয়তানগুলো তো সেদিকে যাচ্ছে যেদিকে তার গেস্ট হাউস। তাই ম্যারি আর পেজ নিজেদের বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করতে শুরু করে। আর দুই পক্ষের ধস্তাধস্তিতে গাড়ি গিয়ে ধাক্কা লাগে একটা গাছের সাথে। অ্যাক্সিডেন্টে কারো তেমন ক্ষতি হয় না, শুধু ফ্রান্সিসের নাক ফেটে যায়। তাই ক্রু রেগে পেজ আর ম্যারিকে মারতে শুরু করে, কিন্তু তারপর দুজন নিজেদের বাঁচানোর জন্য পালাতে শুরু করে, কিন্তু ক্রু ম্যারিকে ধরে ফেলে। অপরদিকে পেজের পিছনে ফ্রান্সিস আর সেডি দৌড়াচ্ছিল, আর পিছু পিছু কিছু দূর যাবার পর শেষমেশ পেজকেও তারা ধরে ফেলে। ফ্রান্সিস পেজকে মেরে অজ্ঞান করে ফেলে। সেডি পেজের জামা ছিঁড়ে তার হাত বেঁধে দেয় যেন সে পালাতে না পারে, আর ক্রুর কাছে এনে মাটিতে ফেলে দেয়। এরপর ক্রু এসে জাস্টিনকে বলে, আজকে তোমার পুরুষত্ব দেখানোর দিন চলে এসেছে, তাই তুমি তোমার এই সুন্দরী বান্ধবীদের মধ্যে যে কোনো একজনকে ধর্ষণ করবে। জাস্টিন বলে, আমি এমনটা করতে পারবো না। কিন্তু সবাই তখন জাস্টিনকে ধরে জোর করে তার হাত ম্যারির প্রাইভেট জায়গায় স্পর্শ করতে শুরু করে। এসব থেকে পেজ ক্রুকে অনেক গালিগালাজ করতে থাকে। পেজের মুখের গালি হজম হয় না স্ক্রুর, তাই সে একটা ছুরি দিয়ে পেজকে মেরে দেয়, আর সেখানেই ফেলে দেয় যেন সে চটপট করে মারা যায়। তখন ম্যারি পেজের কাছে আসে আর বলে, তোমার কিছুই হবে না, আমরা এখান থেকে চলে যাব। পেজের এমন অবস্থা দেখে ম্যারি ক্রুকে একটা গালি দিয়ে দেয়। তাই ক্রু রেগে গিয়ে ম্যারিকে ধরে তার কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করে, আর তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করতে থাকে। ম্যারি সবাইকে বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু তার কথা কেউ শোনে না, আর চেপে ধরে লম্বা সময় তাকে ফ্রান্সিস আর ক্রু ধর্ষণ করে। এরপর যখন দুজনে ম্যারির প্রতি ক্ষুধা মেটে যায় তখন ম্যারিকে ছেড়ে দেয়, আর তখনই ম্যারি একটা পাথর দিয়ে ক্রুর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ফ্রান্সিস গুলি চালাতে থাকে, কিন্তু একটা গুলিও তার লাগে না, আর ম্যারি পালিয়ে একটা লেকে ঝাঁপ দেয়। যেহেতু ম্যারি ছিল একজন সাঁতারু, তাই সে দ্রুত সাঁতার কেটে লেক পার হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যও ম্যারির সহায় হয় না। একটা গুলি তার ঘাড়ে এসে লাগে, ফলে সে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলে। তখনই বৃষ্টি নামতে শুরু করে। তিনজন ভাবে হয়তো ম্যারি আর বেঁচে নেই, তাই সেখান থেকে গাড়ি কাছে ফিরে আসে। কিন্তু গাড়ি তো অ্যাক্সিডেন্ট করেছিল, এটা নিয়ে তো তারা হোটেলে ফিরে যেতে পারবে না। আর যেভাবে ঝুম বৃষ্টি নেমেছে, এতে করে আশেপাশে গাড়ি ঠিক করার মেকানিকও এখন পাবে না। তাই তারা লেকের পাশে একটা গেস্ট হাউস দেখতে পায়, আর এই গেস্ট হাউস আর কারো না, মেরির বাবা মায়ের ছিল। দরজায় কড়া দিলে অ্যামা এসে দরজা খুলে দেয়। সবাই বলে বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, তাই যদি বৃষ্টি থেমে যাওয়া অবধি এখানে আশ্রয় দেন তাদের খুব ভালো হতো। তারা তো আর জানতো না যে কিছুক্ষণ আগে তারা যাকে ধর্ষণ করে মেরে পানিতে ফেলে দিয়েছে তার বাড়িতেই আশ্রয় নিতে এসেছে। সবাইকে ভেতরে ঢুকতে দেয় অ্যামা। ফ্রান্সিসের নাক দিয়ে রক্ত পড়ছিল। যেহেতু জন একজন ভালো ডক্টর ছিল, তাই সে ফ্রান্সিসের নাকের চিকিৎসা শুরু করে। ম্যারির মা বলে, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর আপনাদের গাড়িও নষ্ট হয়ে গিয়েছে, তাই আজকে রাত এখানে থেকে গেলেই ভালো হবে। এটা শুনে সবাই খুশি হয়, আর এই গেস্ট হাউসে থাকতে রাজি হয়ে যায়। অ্যামা সবার জন্য কফি বানায়। কফি শেষ করে জাস্টিন কফি মগ রাখার জন্য যখন কিচেনে যায়, আর ফ্রিজে ম্যারির ছবি লাগানো দেখতে পায়। এতে জাস্টিন বুঝে যায় এই দুজন ম্যারির বাবা মা, কিন্তু এই কথা কাউকে বলে না। ভাবে যদি সে বলে দেয় তবে তারা ম্যারির বাবা মাকে মেরে ফেলবে। এরপর বাথরুমে গিয়ে কান্না করতে শুরু করে, আর আফসোস করতে থাকে সে যদি পেজ আর ম্যারিকে ঘরে না আনতো তবে তাদের সাথে এমনটা হতো না, আর তারা দুজনেই বেঁচে থাকতো। এরপর আবারও ফিরে যায় কিচেনে। ম্যারির একটা লকেট তার হাতে ছিল, সেটা সে মগের কাছে রেখে দেয়। অ্যামা সবাইকে নিয়ে পাশের গেস্ট হাউসে রেখে আসে। অ্যামা তখন ফিরে আসছিল, তখন দেখা যায় ম্যারি জীবন যুদ্ধে তখনও লড়াই করছিল, আর সে বেঁচেও ছিল। লেক থেকে কোনোভাবে উঠে ঘরের কাছে চলে আসে, কিন্তু অ্যামা তাকে দেখতে পায় না, আর রুমে ঢুকে যায়। ভেতরে যাওয়ার পর অ্যামা আর জন বাহির থেকে কিছু শব্দ শুনতে পায়। তার দুজন বাহিরে যায় দেখার জন্য, আর দেখে ম্যারি বাহিরে পড়ে আছে। দ্রুত তার কাছে যায়। মেয়ের এমন অবস্থা দেখে বাবা মা যেন আটকে ওঠে। এরপর জন ম্যারিকে কোলে তুলে ভেতরে নিয়ে আসে। দেখে ম্যারির গায়ে গুলি লেগেছে, তবু সে বেঁচে আছে। অ্যামা গুলি তুলে ফেলার জন্য সরঞ্জাম আনতে কিচেনে যায়, আর দেখে ম্যারির লকেট সেখানে রয়েছে, যেটা জাস্টিন রেখেছিল। লকেট নিয়ে জনের কাছে এসে বলে, ম্যারি যখন বাইরে গিয়েছিল তখন সে লকেট পড়েছিল, কিন্তু এই লকেট আমি কিচেনে পেয়েছি, আর আমি দেখেছি কিচেনে স্ক্রুর ছেলে জাস্টিন গিয়েছিল, যার মানে হলো আমাদের মেয়ের অবস্থা তারাই করেছে। এসব বলে সে কান্না করতে শুরু করে। বাবা মেয়ের এমন করুণ অবস্থা দেখে কান্না করে। তখন জন দেখে শুধু গুলি না, তার সাথে জোরপূর্বক ধর্ষণও করা হয়েছে। জন এবার ভীষণ খেপে যায়, আর সে সিদ্ধান্ত নেয় মেয়ের সাথে অন্যায়ের প্রতিশোধ সে নেবে, কিন্তু তার আগে মেয়ের তো জীবন বাঁচাতে হবে। তাই জন মেরির গায়ে থেকে গুলি বের করে দেয়।
এমা আর জন ভাবে তারা এখন অনেক বিপদের মধ্যে আছে, যে বাইরে গেস্ট হাউসে যাদের থাকতে দিয়েছে তারাই তার মেয়ের এমন ক্ষতি করেছে। কিন্তু প্রথমে তো মেরিকে সুরক্ষিত জায়গায় রেখে আসতে হবে। তাই জন গ্যারেজে চলে যায় বোটের চাবি খুঁজতে, আর পেয়েও যায়। এমা কিচেনে চাবি খুঁজছিল, তখনই হঠাৎ করে ফ্রান্সিস চলে আসে আর বলে তার ঘুম আসছে না, এজন্য সে এখানে এসেছে। তখনও ফ্রান্সিস জানতো না এমা আর জন মেরির বাবা মা। এমা ফ্রান্সিসকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু পরে নিজেকে আবার স্বাভাবিক করে নেয় আর কথার জালে ফাঁসিয়ে ফ্রিজে লাগানো ম্যারির ছবি সরিয়ে ফেলে আর ফ্রান্সিসকে ড্রিঙ্কস করা অফার করে, যেন সে কোনোভাবে টের না পায় যে পাশের রুমে ম্যারি শুয়ে আছে। ফ্রান্সিস ড্রয়িং রুমে গিয়ে ম্যারিকে দেখতে পায়। ম্যারিকে দেখে ফ্রান্সিস সব কিছু বুঝে যায়, আর তখনই এমা পেছন থেকে এসে তার মাথায় বোতল দিয়ে মেরে দেয়। কিন্তু এতে তার তেমন কিছুই হয় না। তাই এমা একটা ছুরি নিয়ে ফ্রান্সিসের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু সেই ছুরি নিজের বুক থেকে বের করে নেয় আর সেই ছুরি দিয়ে ম্যারিকে মারার চেষ্টা করে। তখনই জন সেখানে চলে আসে আর তাদের সাথে ফ্রান্সিসের লড়াই শুরু হয়। ফ্রান্সিস জানালা দিয়ে বাকি সদস্যদের ডাকতে চায়, কিন্তু জন তার উপর আক্রমণ করে দেয় আর যেভাবে তার নাকের চিকিৎসা করে দিয়েছিল ঠিক সেই জায়গাতে আঘাত করে। কেননা সে জানতো কারো আঘাত করা জায়গায় যদি কেউ আবার আঘাত করে তবে মানুষটা ভীষণ দুর্বল হয়ে যাবে। এরপর পানিতে চুবিয়ে ধরে থাকে আর শেষমেশ একটা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে। বারবার মাথায় আঘাত করার ফলে একসময় ফ্রান্সিস মারা যায়। আর ফ্রান্সিসকে মারার পর দুজন যেন একটা সাহস ফিরে পায়, তাই তারা পালিয়ে যাবার বদলে প্রতিশোধ নিতে চায়। যারা তার মেয়ের সাথে এমন অন্যায় করেছে আর ধর্ষণ করে এই অবস্থা করেছে তাদের কিছুতেই ছাড়া যাবে না। রুমে ম্যারি সুরক্ষিত না, তাই দুজনে ম্যারিকে বোটে রেখে আসে আর পাশের গেস্ট রুমে যেতে শুরু করে। রুমে গেলে দেখে জাস্টিন ক্রুর বন্দুক নিয়ে বসে আছে। জনকে দেখে জাস্টিন বন্দুক দিয়ে দেয়। বন্দুক নিয়ে জন ক্রুর গার্লফ্রেন্ডকে গুলি মেরে দেয় আর গুলি তার কাঁধে গিয়ে লাগে। গুলির শব্দে ক্রু জেগে যায় আর রুমের জিনিসপত্র জনের উপর ছুঁড়ে ফেলতে শুরু করে। জন এলোপাথারি গুলি করতে শুরু করে। ক্রু কোনোভাবে নিজেকে আড়াল করে জানালা দিয়ে লাফ দিয়ে দেয়। এদিকে ছেড়ি রড নিয়ে জনকে মারতে আসে, তখনই এমা এসে তাকে গুলি করে দেয়। শেষমেশ আরেক ডাইনির মৃত্যু হয়। এরপর এমা বোটে মেরির কাছে যায় আর জন ক্রুকে খুঁজতে শুরু করে। অনেক খুঁজেও সে তার দেখা পায় না। তখন সে বলে, যদি আসল পুরুষ হয়ে থাকিস তবে আমার সামনে এসে লড়াই কর। তখনই ক্রু তার পিছনে এসে তাকে মারতে শুরু করে। ক্রু যেহেতু ক্রিমিনাল ছিল আর লড়াইয়ে পারদর্শী ছিল, তাই জন তার সাথে পেরে ওঠে না। এতে করে সে অনেক মার খায় আর একদম আধমরা করে দেয়। ঠিক তখনই জাস্টিন এসে বাবার মাথায় বন্দুক তাক করে, কিন্তু বন্দুকে গুলি ছিল না, তাই ক্রু জাস্টিনকে মারতে শুরু করে। তখনই এমা এসে ফায়ার এক্সটিংগুইশার ছেড়ে দেয়। সুযোগ পেয়ে জন একটা রড দিয়ে তাকে মারতে শুরু করে আর এমা আর জন মিলে মারতে মারতে তার জীবন নিয়ে নেয়। অবশেষে আরেক নরপিসের মৃত্যু হয়। এরপর সকাল হয়। এমা আর জন মেরি আর জাস্টিনকে নিয়ে শহরের দিকে রওনা হয়, কিন্তু দেখা যায় ক্রু আসলে তখনও বেঁচে ছিল। কিন্তু জন তার মেয়ের জালিমদের এত সহজে মৃত্যু দিতে চাইছিল না, তাই তার শরীরের সমস্ত শিরা কেটে প্যারালাইজড করে দিয়েছিল আর পুরো শরীর প্যারালাইজড করে তার মাথা মাইক্রোওয়েভে রেখে দিয়েছিল, যেন ধীরে ধীরে মাইক্রোওয়েভ গরম করে তার মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এটাই হয়, এভাবে ক্রুর মৃত্যু হয়। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।